আজকের ক্লাস প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। এই ক্লাসটা করলে তোমাদের প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যতই লজিকের প্রশ্ন কঠিন আসুক তোমার কাছে জলের মতো সহজ। তো মন দিয়ে ক্লাসটা করো, তারপর আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই অধ্যায় থেকে নিয়ে আর কোনো লজিক নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো মন দিয়ে ক্লাসটা করো। প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় লজিকগুলো কি পুরোটা A to Z এখান থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যা লজিক করতে যাবে দেখবে সব একদম ক্লিয়ার, আর জীবনে লজিক ভুলবে না। ঠিক আছে, তো আমি একদম খুব সুন্দর করে যে লজিকের যে ভাষা, লজিক কিভাবে হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, কোথায় কি লজিক হচ্ছে, কি দোষ হচ্ছে, সব ক্লিয়ার হবে। কোনটা বৈধ কোনটা অবৈধ সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু মন দিয়ে ক্লাসটা করে যাও একদম A to Z, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাও, দেখবে সব ক্লিয়ার। ঠিক আছে, কোনো তাড়াহুড়া করবে না। দেখো, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় সহজ ভাষায় বলে দিচ্ছি, আগে একটু সহজ ভাষায় বলে দিচ্ছি। প্রাকল্পিকটা আলাদা, বৈকল্পিক ন্যায়টা আলাদা। প্রাকল্পিক মানেই হচ্ছে, তোমরা মনে রাখবে, প্রাকল্পিকে যদি তবে শব্দটা থাকবে, আর বৈকল্পিক ন্যায় মানে মনে রাখবে সেখানে হয় অথবা থাকবে। তাহলে তুমি আইডেন্টিফাই করে নিতে পারবে যে এটা প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে, ওটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে। ক্লিয়ার? প্রাকল্পিকে যদি তবে থাকবে আর বৈকল্পিকে হয় অথবা থাকবে। ক্লিয়ার? আরেকটা কথা মনে রাখবে, প্রাকল্পিকের অংশগুলিকে কিন্তু পূর্বগ আর অনুগ বলা হয়। যদির পরের অংশকে পূর্বগ বলা হয়, তবের পরের অংশকে অনুগ বলা হয়। এইগুলোকেই কিন্তু আবার বৈকল্পিক ন্যায় কিন্তু সেগুলোকে আর পূর্বগ অনুগ বলা হয় না, সেগুলো কি করে বিকল্প বলা হয়। ক্লিয়ার? এই দুটা কথা জানো, ব্যাস শুরুতে জেনে নাও। এবার চলো ডিটেলস। এবার ক্লিয়ার? কোনো তাড়াহুড়া নেই, আমি সিস্টেমেটিক আস্তে আস্তে এমনভাবে ক্লাসটা করাচ্ছি দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম মনে হবে যে বুঝতেছি না, মাথায় ঢুকছে না, কিন্তু আমি এমনভাবে তোমাদের ক্লাসটা করাচ্ছি, সিস্টেমেটিক লাইন টু লাইন লিখেছি, আস্তে আস্তে এমনিই মাথায় ঢুকে যাবে। দেখো, প্রথম হচ্ছে প্রাকল্পিক ন্যায়, আগে বুঝো, তারপর বৈকল্পিক ন্যায় বুঝবে। ঠিক আছে, দেখো, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বা প্রাকল্পিক ন্যায় একই কথা। বলছে যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্যটি ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। সুন্দর করে লিখে দিয়েছি। প্রথমকার লাইনটা প্রধান আশ্রয়, ওটা প্রাকল্পিক বচন থাকবে, দ্বিতীয় লাইনটা আর তৃতীয় লাইনটা সেটা নিরপেক্ষ বচন। ক্লিয়ার? সুন্দর করে লিখে দিয়েছে, খাতার মধ্যে লিখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে প্রাকল্পিক নিরপেক্ষ নয়। ক্লিয়ার? এবার এগুলোরও মানে বুঝবে আস্তে আস্তে, বললাম তো ওইভাবে সাজিয়েছি। এবার বৈধতার নিয়ম কটি? বৈধতার নিয়ম দুটি। কোনটার বৈধতার নিয়ম? প্রাকল্পিক ন্যায়ের বৈধতার দুটি নিয়ম। এই নিয়মটার দুটি নিয়ম আছে। একটা নিয়মের নাম কি গঠনমূলক প্রাকল্পিক ন্যায়, একটা নিয়ম কি ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়। ক্লিয়ার? মনে রাখো, খাতার মধ্যে লিখে নাও। তারপর যা দেখাচ্ছি পুরোটা লিখে নেবে, যদি লজিকটা পুরোটা মাথার মধ্যে ঢোকাতে হয়, আর লজিকে যদি 100% রেজাল্ট করতে পারো। ঠিক আছে, এই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়টা হচ্ছে এমপি, এটাকে বলা হয় মডাস পনেন্স। ক্লিয়ার? আর ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়টার আরেকটা নাম হচ্ছে এমটি, মানে মডাস টলেন্স। ক্লিয়ার? বৈধতার, কোনটার বৈধতার? প্রাকল্পিক ন্যায়ের বৈধতার দুটি নিয়ম, একটা গঠনমূলক, একটা ধ্বংসমূলক। ক্লিয়ার? এই গঠনমূলক ন্যায়টার আকারটার নাম হচ্ছে এমপি, আর এটার নামটা হচ্ছে এমটি। ক্লিয়ার? এমপির পুরো নাম কি? মডাস পনেন্স। এমটির পুরো নাম কি? মডাস টলেন্স। ক্লিয়ার? এবার এই যে প্রাকল্পিক ন্যায়টা দেখলে এটার একটা উদাহরণ কেমন হতে পারে? এই ন্যায়টা কেমন? এই যেখানে দেখলে যে প্রাকল্পিক ন্যায়ের, এই যে এটাকে প্রাকল্পিক ন্যায় বলে, এটা কেমন? উদাহরণটা দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটা হচ্ছে প্রথমকার লাইনটা, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। ক্লিয়ার? আর এই যদির পরের অংশটাকে পূর্বগ বলা হয়, তবের পরের অংশটাকে অনুগ বলা হয়। এই প্রথমকার লাইনটাই হচ্ছে প্রাকল্পিক বচন। কি করে বুঝলে? এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে, যদি তবে কথাটা একমাত্র প্রথমকার লাইনে থাকে, এই জন্য এটা প্রাকল্পিক বচন। আবার প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্যটা প্রাকল্পিক বচন। ক্লিয়ার? যেমন শুরুতেই বলে দিয়েছি, ভালো করে দেখো, যে প্রধান হেতুবাক্যটি বা আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান আশ্রয় বাক্য বা হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন। দ্বিতীয় লাইনটা দেখো, রাম এসেছে, তৃতীয় লাইনে শ্যাম আসবে। এই যে দেখো, এটাও নিরপেক্ষ বচন, এটাও নিরপেক্ষ বচন। ক্লিয়ার? যদি তবে নেই মানে সেটা নিরপেক্ষ বচন। ঠিক আছে, আলটিমেটলি এই টাইপের উদাহরণটাই হচ্ছে প্রাকল্পিক ন্যায়। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়ে গেল? এই দেখো, এই যদি প্রথমকার লাইনটা প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত নিরপেক্ষ বচন, এটাই হচ্ছে প্রাকল্পিক এই টাইপের উদাহরণটা হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। ক্লিয়ার? এবার এর উদাহরণের আকারটা দেখো, আকারটা কিরকম?
যেমন তোমরা বচনে শিখেছো, বচন তার আকার, আকারটা কিরকম, যদি পি তবে কিউ, মানে এই যে যদি পি, এই যে পূর্বগ, রাম আসবে, এটা পূর্বগ, পূর্বগ বলা হয়। যদি রাম আসে কথাটাকে, গোটাটাকে পূর্বগ বলা হয়, তবে পরের অংশটাকে, এই যে শ্যাম আসবে, এটাকে অনুগ বলা হয়, ঠিক আছে। তো এটাকে যদি পি ধরা হয়, এটাকে যদি কিউ ধরা হয়, তাহলে এখানে কোন ভাষাটা লিখেছে, রাম এসেছে মানে রাম আসবে কথাটা, এটাই সেম রিপিট করেছে অপ্রধানাস্ত্র বাক্য, তাহলে পি পি এখানেও পি হবে। আর শ্যাম আসবে কথা সিদ্ধান্তে বলেছে মানে কিউ, আলটিমেটলি এটার আকারটাই হচ্ছে এটা, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। ক্লিয়ার? মানে এটাকে যদি পি ধরা হয়, এটাকে যদি কিউ ধরা হয়, তাহলে রাম এসেছে কথাটা কি, এটা পূর্বগোটা এখানে রিপিট করেছে অপ্রধানাস্ত্র বাক্যে, আর এই অনুগোটাকে সিদ্ধান্তে রিপিট করেছে, তার মানে এটা পিটা এখানে আবার দ্বিতীয় লাইনে পি হবে, তাই হয়েছে। দেখো, যদি পি তবে কিউ, মনে করো এটা পি এটা কিউ, তাহলে যদি পি তবে কিউ, তাহলে এটা পি, রাম এসেছে কথাটা আবার দ্বিতীয় লাইনে বলতে, তাহলে পিটা পি হবে, আর শ্যাম আসবে কথাটা ব্যাস, তাই এটার আকারটা হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি বুঝেছ। এটা প্রাকল্পিক ন্যায়, এটা প্রাকল্পিক ন্যায়ের আকার। আশা করি বুঝে গেলে এবার প্রাকল্পিক ন্যায় এটা কী টাইপের জিনিস। এবার চলো এর যে দুটা নিয়ম দেখলে, এই যে নিয়মগুলো দেখলে, এই নিয়মটা দেখলে, এটার হচ্ছে দুটো নিয়ম, একটা গঠনমূলক, একটা হচ্ছে ধ্বংসমূলক। ক্লিয়ার? গঠনমূলক এমপি, আকারটার নাম, এটা হচ্ছে এমটি। এবার চলো এর নিয়মগুলো কী জিনিস এবার দেখে নাও। এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নেবে, হ্যাঁ, আমার পুরো নিয়মটা কিন্তু আমি ডিটো লিখে দিয়েছি, ঠিক আছে। এই নিয়মটা যদি জানতে পারো তবেই কিন্তু লজিকটা করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। মুখে মুখে শুধু শুনলাম আর মনের জীবনেও থাকবে না, ঠিক আছে। খাতার মধ্যে লিখে নেবে, তারপর 2 বার 3 বার পড়বে, দেখবে অটোমেটিক আমার ক্লাসটা করো এমনি মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এবার হচ্ছে প্রথম নিয়ম, গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। এই যে প্রথম নিয়মটা দেখলে, এবার সেই নিয়মটা সম্পর্কে এবার কি আছে দেখে নাও। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো প্রধানাস্ত্র বাক্যের, এই নিয়মটার নিয়ম, এই যে গঠনমূলক প্রাকল্পিক নিয়ম। তো প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাস্ত্র বাক্যের, মানে প্রধানাস্ত্র বাক্য মানে মনে রাখবে প্রথমকার লাইনটা, প্রথমকার লাইনটা, অপ্রধানাস্ত্র বাক্য মানে দ্বিতীয় লাইনটা, আর সিদ্ধান্ত মানে তৃতীয় লাইনটা। ক্লিয়ার? সেই কথাটা ইমাজিন করে নেবে। এক তো আমি নিয়মটা, উদাহরণটা দিয়ে দেখিয়ে দিলাম, এবার এটার সম্পর্কে এবার দেখো। প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাস্ত্র বাক্যের পূর্বগকে, যাক মাথার উপর দিয়ে যাক, প্রথম মনে হবে এগুলো কি বলতেছে, যতক্ষণ না উদাহরণটা দেখবে ততক্ষণ ক্লিয়ার হবে না। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম 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 হলো, নিয়ম হলোটা কথাটা লিখতে ভুলে গিয়েছি, নিয়ম হলো, ঠিক আছে, প্রধান আশ্রবাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এই নিয়মকে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। সুন্দর করে লিখে দিয়েছি, 3 বার পড়ো এমনি হয়ে যাবে। ক্লিয়ার? এই নিয়মকে কি বলে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। ক্লিয়ার? বা এমপি বা মডাস পনেন্স বলে, বা আরেকটা নাম স্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। তাহলে মনে রাখবে, এই কথাগুলো মনে রাখবে। এই যে প্রথম যে নিয়মটা দেখলে, সেই নিয়মটার কতগুলো নাম দেখো, স্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়। এই নিয়মটার আকারটার নাম হচ্ছে এমপি মডাস পনেন্স। মোট কথা এমপির নিয়ম কি এইটাই, মডাস পনেন্সের নিয়ম কি এই ভাষাটাই হচ্ছে নিয়ম। কোন নিয়মটা? এই যে বলে দিলাম, প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধান আশ্রবাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে যা আছে তাই বলতে হবে, অনুগকে সিদ্ধান্তে স্বীকার, এটুকু, এই নিয়মটাই হচ্ছে এই নিয়মটা। ক্লিয়ার? বারবার খাতার মধ্যে লিখে বারবার করে পড়তে থাকো, আমি যেটা বললাম। এবার এর উদাহরণটা দেখো, তাহলে এই কথাগুলো যেখানে বলা হলো সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা বলা হয়েছে এই নিয়মটার গঠনমূলক প্রাকল্পিক ন্যায়টা কী টাইপের জিনিস সেটা দেখে নাও। এই যে যদি রাম আসে তবে শ্যাম আসবে, এটা প্রধান আশ্রবাক্য। দ্বিতীয় লাইনে অপ্রধান আশ্রবাক্য রাম এসেছে, তৃতীয় লাইনে শ্যাম আসবে, এটাই হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম, যেটা দেখলে এটা। এবার ভালো করে দেখো, প্রধান আশ্রবাক্য অপ্রধান আশ্রবাক্য সিদ্ধান্ত, নিয়মটা দেখো প্রধান পালন হয়েছে। এই টাইপের যখন উদাহরণ দেখবে তখন বুঝবে এটা কিন্তু প্রথমকার নিয়মটার কথা বলছে, মানে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে। প্রধানাস্ত্র বাক্যের পূর্বগকে, পূর্বগ মানে রাম আসে কথাটাকে, আর তবে শ্যাম আসবে, এটা নিয়ম হলো প্রধানাস্ত্র বাক্যের পূর্বগকে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে যা আছে রাম আসে কথাটা তা আছে বলেছে, দেখো রাম এসেছে। অনুগকে, যে শ্যাম আসবে, অনুগ, এটা পূর্বগ এটা অনুগ, আমরা তো জানি যদির পরের অংশে পূর্বগ বলা হয়, তবে পরে অনুগ, শুরুতে দেখালাম। তো এবার নিয়ম কি? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম। এই 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 যুক্তিটার উদাহরণ নিয়মটা হচ্ছে
পূর্বগকে অপ্রধানাশ্রবকে স্বীকার করে অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এই টাইপের যদি উদাহরণ থাকে তাহলে সেটা বুঝবে এটা বৈধ, নিয়মটা পালন করা হয়েছে, এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। পরীক্ষায় যদি প্রশ্ন বলে যে গঠনমূলক প্রাকল্পিক নিয়ে একটি উদাহরণ দাও, তাহলে এই টাইপের তোমাকে উদাহরণ দিতে হবে, এই টাইপের জিনিসটা মেনটেন করতে হবে। পূর্বগট এখানে যা আছে এখানে যা থাকবে সেটা বলতে হবে, এখানে যা থাকবে সেটা এখানেই বলতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে বৈধ। ভালো করে দেখে নাও, এই যে প্রধানাশ্রবাক্যের পূর্বগকে অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করে, যে পূর্বগটাকে অপ্রধানাশ্রয় স্বীকার করে যা আছে তাই বললাম, অনুগকে সিদ্ধান্তে স্বীকার করতে, এই নিয়মটাই হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক। সুন্দর করে লিখে দিয়েছি, নিয়ম লিখে দিয়েছি, উদাহরণ দেখিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই টাইপের যুক্তিটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ। ক্লিয়ার? এবার হচ্ছে এটার আকারটা, এই আকারটা কি দেখে নাও। তাহলে এইটা এই টাইপের যুক্তিটা বৈধ না অবৈধ? বৈধ। কেন? নিয়মটা পালন হয়েছে। ক্লিয়ার? এবার এই টাইপের আকারটা তাহলে কীরকম হবে? আকারটা যদি এটা পি ধরি, এটা তুমি তবে কিউ ধরি, তাহলে এখানে কি এই রাম এসে কথাটা পি পি কি বলেছে, কিউটা এখানে বলবে, এই টাইপের এই যে উদাহরণ, যদি পি তবে কিউ, পি অতএব কিউ। তার মানে এটা হচ্ছে, এটা কিসের আকার? এটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এই যে উদাহরণ, এই যে যুক্তিটা দেখলে এটার উদাহরণটা, যুক্তিটার এটার আকারটা হচ্ছে এটা। এই আকারটা আরেকভাবে হয় যদি তবের পরিবর্তে নাল ব্যবহার হয়, এই চিহ্নটা যদি তবের পরিবর্তে সিম্বল ব্যবহার হয়, পি নাল কিউ, অতএব পি অতএব কিউ। আলটিমেটলি দেখো পি কিউ, পিতে থাকবে দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে থাকবে কিউ, আর পি কিউ যদি তবের পরিবর্তে নালটা ব্যবহার হয়েছে, এটা ইমপ্লাইজ, এটাকে পি নাল কিউ বলা হয়। ক্লিয়ার? তো এই যুক্তি সেম, এটাও বৈধ, এটাও বৈধ। ক্লিয়ার? এই আকারটার নাম কি? এই আকারটার নাম হচ্ছে এমপি, যেটা নাম তোমরা দেখলে এই যে এমপি মডাস পনেন্স, এই আকারটা হচ্ছে এমপি। এই টাইপের উদাহরণ থাকলে তবেই বলবে এমপি, আর এই টাইপের উদাহরণ এর উল্টা থাকলে কিন্তু এমপি হবে না। ক্লিয়ার? তাহলে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কি জিনিস, কাকে বলে, এটা তার উদাহরণ, আর এই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকারটা হচ্ছে এটা। ক্লিয়ার? এই আকারটার নাম কি? এমপি। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই আকারটি বৈধ না অবৈধ? বৈধ। কেন? নিয়ম পালন হয়েছে তাই বৈধ। ভালো করে দেখো, এই যে পূর্বগটাকে এখানে স্বীকার করেছে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করেছে, এই ভাষাটা এখানে। ক্লিয়ার? এটা প্রধানাশ্রবাক্য, এটা অপ্রধানাশ্রয় সিদ্ধান্ত, এটা প্রধানাশ্রয়, এটা অপ্রধানাশ্রয় সিদ্ধান্ত, তিনটা ফুল স্টপ দেওয়া আছে, তিনটা সিদ্ধান্ত। ক্লিয়ার? এই যুক্তি একই যুক্তি, শুধু এই লাইনে এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, তাহলে এটা বৈধ। এই আকারটা কার? এই আকারটা হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের আকার। ক্লিয়ার? তার আকারটির নাম কি? এমপি। অনেকভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, নিয়মটা জানলে এর নিয়মটার উল্টা যদি হয় তাহলে নিয়মটা ভঙ্গ করেছে। মনে রাখবে, আগে নিয়মটা জানবে, এর উল্টাটা যেটা হয় সেটাই দোষ হয়ে যাবে। তো এর উল্টা হলে এই জন্য লিখে দিয়েছি, নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়, দেখে নাও, নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়, নামটা কি? অনুগ স্বীকার জনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। ক্লিয়ার? নিয়ম লঙ্ঘন মানে এটা যেটা আছে সেটার উল্টা হয়ে গেলে দোষ হয়ে যাবে, সেই দোষটার নাম কি হয়ে যাবে? অনুগ স্বীকার জনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। মানে দোষ হয়ে গেলেই সেটা অবৈধ হয়ে যাবে। নিয়ম পালন এতক্ষণ বৈধ, সব নিয়ম অনুযায়ী পালন ঠিক আছে, বৈধ। এবার লিখে দিয়ে সুন্দর করে লিখে দিয়েছি, নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়, নাম কি? অনুগ স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। ক্লিয়ার? তাহলে এই দোষটা কেমন উদাহরণ দেখে নাও, যে যেমন যদি রাম আসে তবে শ্যাম আসবে, প্রথমকার লাইনটা একই থাকবে। ভালো করে দেখো, এই যে এটা নিয়মের উদাহরণ, এটা গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের এটা উদাহরণ, এই নিয়মটা একই, প্রথমকার লাইনটা একই থাকবে, প্রথমকার লাইনটা তবে একই, পার্থক্য তো থাকবে এই যে দ্বিতীয় অপ্রধানাশ্রবাক্য সিদ্ধান্তে। দেখো, শ্যাম এসেছে অতএব রাম আসবে, শ্যাম এটা কি? এটা অনুগ বলা হয়, অনুগটাকে আগে বলেছে, আর পূর্বগটাকে সিদ্ধান্তে বলেছে। ভালো করে দেখে নাও তো, এটাতে নিয়ম পালন, সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে নিয়ম পালন হয়েছে এই যুক্তিটা, কিন্তু নিয়ম পালন হয়নি। দেখে নাও, এই যে পূর্বগটা এখানে বলছে, অনুগটা এখানে বলছে। দেখো এখানে কি বলছে? অনুগটাকে আগে বলেছে, এই যে অনুগটাকে আগে বলছে, আর পূর্বগটাকে সিদ্ধান্তে বলছে। যেহেতু অনুগটাকে আগে বলেছে, অপ্রধানাশ্রবাক্যে স্বীকার করেছে, এই জন্য এটা দোষটার নাম হচ্ছে অনুগ স্বীকার জনিত দোষ বা অনুকল্প পরিগণ দোষ। ভালো করে দেখে নাও, এটা কি কোনটা বলেছিল? পূর্বগটাকে স্বীকার করছে, অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করছে, এটার উল্টাটাই হচ্ছে, এই জন্য তো লিখে দিয়েছে, নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় সেটার নাম হচ্ছে অনুকল্প অনুগ স্বীকার জনিত দোষ বা অনুগ পরিগণ দোষ। তার উদাহরণটা এটা। এবার প্রশ্ন হতে অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও, তখন তোমাকে এই টাইপের উদাহরণ দিতে হবে। এই টাইপের উদাহরণ দিলে হবে না, এইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য আছে। ভালো করে, সাধারণ দৃষ্টিতে দেখতে একই মনে হচ্ছে, কিন্তু একই না। প্রথমকার লাইনটা একই থাকবে, কারণ প্রথমকার লাইনটা তো প্রধানাশ্রবাক্য প্রাকল্পিক বচনই হবে, পার্থক্য তো থাকবে তোমার অপ্রধানের সিদ্ধান্তে। ক্লিয়ার? এবার ওই অনুগ স্বীকার জনিত দোষে আমি শুরুতেই বলে দিয়েছি যে নিয়মটা জানলেই হয়ে গেল, নিয়মটা জানলে তার উল্টাটাই হচ্ছে দোষ হয়ে যাবে। তার মানে এই যুক্তিটা বৈধ না অবৈধ? অবৈধ।
লিখেও দিয়েছে অবৈধ। তাহলে এবার এটার উল্টাটা আকারটা, এটারও একটা আকার হবে। আকারটা কিরকম, যে যদি পি তবে কিউ, এই যা প্রথমে কিউ বলছে, দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে পি, পি যদি তবে পরিবর্তে পি নাল কিউ, কিউ অতে পি। ভালো করে দেখো, এইটা আকার, এটাও কিন্তু অবৈধ। এই অনুগ শিকারজনিত দোষের আকার হচ্ছে এটা। ভালো করে দেখো, এই যে আকারটা তোমরা দেখলে, এই যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ ছিল, উদাহরণ, এই যে উদাহরণটা, যুক্তিটা বৈধ, এটা নিয়মের আকারটা। এটার উল্টাটা দেখো, এই যে এখানে, এই যে প্রথমে হিসাব মতো পি হওয়া ছিল কিউ, তাহলে এই আকারটা বৈধ না অবৈধ? অবৈধ। পরীক্ষার সাধারণ দৃষ্টিতে এবার কনফিউজ হয়ে যাবে যে এই ধরনের যুক্তি আর এই ধরনের যুক্তি, তোমাকে যদি বলে বৈধ কোনটা, তো অবশ্যই মনে রাখবে বৈধ এটা কিন্তু অবৈধ। কারণ এটা হচ্ছে এই যে এখানে বলেই দিয়েছে নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়। নিয়ম লঙ্ঘন করলে যে অনুগ স্বীকারজনিত দোষ, আগে অনুগটাকে স্বীকার করেছে, কারণ এটা আমরা জানি এটা অনুগটাকে স্বীকার করেছে, তখন অনুগটাকে, এই জন্য অনুগ স্বীকারজনিত দোষের একটা আকার। এবার পরীক্ষা যদি প্রশ্ন করে তোমাকে অনুগ স্বীকারজনিত একটি আকার দাও, তার মানে এই টাইপের উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? অনুগ স্বীকারজনিত একটি হচ্ছে দৃষ্টান্ত, তাহলে এই টাইপের উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে গেল? ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। কোন নিয়ম লঙ্ঘন করলে অনুগ স্বীকারজনিত দোষ হয়? কোন নিয়ম? এই গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের নিয়ম লঙ্ঘন করলে অনুগ স্বীকারজনিত দোষ হয়। ক্লিয়ার? ব্যাস, প্রথমকার নিয়ম ক্লিয়ার। এবার চলো দ্বিতীয় নিয়ম। প্রথম নিয়ম কমপ্লিট হয়ে গেল আশা করি। এবার চলো দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটার নাম কি? ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায়। প্রথমকার নিয়ম যেরকম দেখলে সেরকমই এটারও একটা নিয়ম আছে, এটারও আবার নিয়ম, তার আবার উদাহরণ, একই ব্যাপার। এই নিয়মটা কি? এটার নিয়মটা প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো এটারও শুরুটা হবে প্রধানাশ্র বাক্য দিয়ে। প্রধানাশ্র বাক্যের অনুগকে অপ্রধানাশ্র, এটা আবার অস্বীকার করে করে, আগেরটা যেমন স্বীকার করে করে, এটাকে অস্বীকার করে করে আসতে হবে, নাবাচক বলে আসতে হবে। প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের অনুগকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে পূর্বগকে, এই যে পূর্বগকের সিদ্ধান্তে অস্বীকার করতে হয়। এই নিয়মকে ধ্বংসমূলক বা অস্বীকার করে করে আসতে হয়, যেন অস্বীকৃতিমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বলি, যা বা এমটি বা মডাস টনেন্স। যেভাবে প্রথমকার নিয়মটা দেখলে ওটাকে গঠনমূলক, এটা ধ্বংসমূলক, এটাকে অস্বীকার করে, বা এটার নাম কি? এমটি বা মডাস টনেন্স। ক্লিয়ার? এবার এই যে প্রথমে মনে হবে যে বুঝতেছি না স্যার, বুঝবে আস্তে, উদাহরণটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা দেখো, যেমন প্রথমকার নিয়মটার উদাহরণটা দেখেছিলে তখন ক্লিয়ার হয়ে গেছিল। এবার দেখো, যদি রাম আসে তবে, আমি একই উদাহরণ দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, প্রত্যেকটা আলাদা নিয়ম অনুযায়ী চেঞ্জ হচ্ছে। দেখো, প্রথমকার লাইনটা একই থাকবে, যদি রাম আসে তবে শ্যাম আসবে, সাধারণ দৃষ্টিতে একই মনে হবে, তাহলে একই ব্যাপার হলো। তো এটার নিয়ম, যেমন তোমরা শুরুর নিয়মটা দেখলে গঠনমূলকের ধ্বংসমূলকের নিয়ম, তো এই নিয়মটার হচ্ছে এবার হচ্ছে আকারটা তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, একই যুক্তি উদাহরণ দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। যদি রাম আসে তবে শ্যাম আসবে, এই যে শ্যাম আসেনি, রাম আসবে না। এবার দেখো, নাবাচক বলেছে, অস্বীকার করেছে। আগে কোনটা অস্বীকার করেছে? আগে দেখো, এই যে এটা পূর্বগ, এটার অনুগ। এবার দেখো, অনুগটাকে অস্বীকার করেছে, পূর্বগটাকে তারপর সিদ্ধান্তে অস্বীকার করেছে। এই যে শ্যাম আসবে কথাটা কি? অনুগ, আর এটা কি? রাম আসবে কথাটা কি? পূর্বগ। তো দ্বিতীয় লাইনে কোনটা বলেছে? প্রথমকার লাইনে প্রধানাশ্র বাক্য, দ্বিতীয় লাইনটা অপ্রধান, তৃতীয় লাইনটা সিদ্ধান্ত। দেখো, অপ্রধানাশ্র বাক্যে কিন্তু শ্যাম আসবে, এটা অনুগটাকে অস্বীকার করেছে, তারপর সিদ্ধান্তে আসবে না। কোনটা আসবে না? রাম আসে, এটা রাম আসে আর রাম আসবে না, একই কথা কি না? তাহলে পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করলো, আর অনুগটাকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করেছে, আর সিদ্ধান্তে অস্বীকার করছে কোনটা? পূর্বগটাকে। তার মানে এটার নিয়মটা কি? ভালো করে দেখে নাও। প্রথমকার নাম যেমন শুরু থেকে অস্বীকার করে করে আসতে হতো, আগে পূর্বগটাকে স্বীকার করতে হতো। আগে প্রথমকার নিয়মটা যেটা দেখলে গঠনমূলক, ওটাকে এখানে যা ছিল পূর্বগটাকে এখানে বলতে হতো, অনুগটাকে এখানে বলতে হতো। আর এটার নিয়মটা হচ্ছে, দ্বিতীয় নিয়মটা হচ্ছে, আগে এটা অস্বীকার করতে হবে, আগে এটা পেছন থেকে, আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, তার পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার, এটাই হচ্ছে নিয়ম। তো এটাই ভালো করে দেখে নাও। এই জন্য নিয়মটা, ভাষাটা কি বললাম, যে প্রাকল্পিক নিরপেক্ষণের নিয়ম হলো প্রধানাশ্র বাক্যের, এই প্রথমকার লাইনটা, প্রধানাশ্র বাক্যের অনুগকে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে। এটা হচ্ছে উল্টা, প্রথমকার নিয়মের উল্টাটা এটা। দেখো, আগে অনুগটাকে অস্বীকার করতে আর পূর্বগটাকে সিদ্ধান্ত। প্রথমকার নিয়ম ছিল এটাকে এখানে যা ছিল তাই বলতে হবে, এটা যা ছিল এখানে বলতে হবে। আর এটা পেছন থেকে, মানে আগে এটা বলতে হবে, অস্বীকার করতে হবে, আর এটা এখানে অস্বীকার, এটা অস্বীকার আর আগেরটা স্বীকার। ক্লিয়ার? তো এইটাই হচ্ছে নিয়ম। তো ক্লিয়ার হয়ে গেল। এইটা হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক নিয়ম। অস্বীকৃতি মানে অস্বীকার করে করে আসতে হচ্ছে, আগে অনুগটা অস্বীকার, তারপর পূর্বগটা অস্বীকার। ক্লিয়ার? তো এইটা হচ্ছে বৈধ। তাহলে এবার যদি প্রশ্ন বলে ধ্বংসমূলক প্রাকল্পিক নেয় একটা বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক একটি উদাহরণ দাও, তার মানে এই টাইপের উদাহরণ দিতে হবে, অস্বীকার করে করে আসতে হবে, আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, পূর্বগটাকে উদাহরণ। ক্লিয়ার? এটা বৈধ।
এবার এইটার উদাহরণটা এটার আকারটা কেমন, যেমন আগের একটা আকার ছিল তেমন এটারও একটা আকার। তাহলে এটা যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, মনে করি এটা পি যদি ধরা হয়, এটা যদি কিউ যদি ধরা হয়, তো সিদ্ধান্তে 9 কিউ, মানে আগে কি কিউটাকে 9 বলতে হবে। তার এই যে 9 আসেনি মানে কি শ্যাম আসবে নাকি অনুগটা, তো কিউ 9, এই যে কিউ 9 মানে এটা অস্বীকার, তারপর 9 পি অস্বীকার। তারপর দেখো একইভাবে যদি তবে বিপরীতে পি নাল কিউ, তাহলে যে এই নেগেশনটাকে 9-এর পরিবর্তে যে নেগেশন এটাকে নট বলা হয়, আর 9 তার মানে নট পি। ক্লিয়ার? প্লাস এটা আকার এটা একই। তাহলে এই আকারটা বৈধ না বৈধ? বৈধ। এই আকারটার নাম কি? এমটি মডাস টলেন্স এমটি। এই ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের এটা নিয়মটা, তার উদাহরণটা, তার আকারটা এটা। ক্লিয়ার? তাহলে এবার যদি এরকম একটা উদাহরণ দেয় যে এই আকারটার নাম কি? এমটি বলতে হবে। এবার যদি প্রশ্ন করে এমটির একটি আকার দেখাও, তাহলে এই টাইপের উদাহরণ দিতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা আকার ভালো করে দেখো। আগে নট কিউটাকে, আগে অনুগটাকে অস্বীকার করছে, তার পূর্বগটা অস্বীকার, আগে অনুগটাকে অস্বীকার করছে, তার পূর্বগটা অস্বীকার করছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এটা বৈধ না বৈধ? বৈধ। নিয়ম অনুযায়ী যেটা পালন করে সেটা বৈধ। ক্লিয়ার? ঠিক তেমনি এটারও আবার এটার উল্টা হয়ে গেলে দোষ হয়ে যাবে। তো নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়, আগেরটা যেমন নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়েছিল, এটার নিয়ম লঙ্ঘন করলে পূর্বগ অস্বীকারজনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। এবার প্রশ্ন হলো কোন নিয়ম লঙ্ঘন করলে পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়? তখন তোমাকে বলতে হবে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম লঙ্ঘন করলে এই দোষ হয়, পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়। ক্লিয়ার? তার মানে কি এই টাইপের যে যুক্তিটা দেখলে, এই যে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়, এটা উদাহরণ, এটা আকারটা, এটার উল্টাটা হয়ে গেলেই তো দোষ হয়ে যাবে না? এটার উল্টাটা হয়ে গেলে যে দোষ কি? পূর্বগ অস্বীকারজনিত দোষ। নামটা মনে রাখতে হবে। কোন নিয়ম লঙ্ঘন করলে পূর্বগ অস্বীকারজনিত দোষ হয়? এই ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় নিয়ম লঙ্ঘন করলে পূর্বগ অস্বীকারজনিত। ক্লিয়ার? এবার তাহলে এটার উল্টাটা হয়ে যাবে, দোষ হয়ে যাবে। এবার এটার উল্টা ভালো করে দেখানো, যদি রাম আসে তবে শ্যাম আসে। আমি একই উদাহরণ দিয়েছি কেন? কারণ তোমার যাতে বুঝতে সুবিধা হয়। একই যুক্তি, খালি একটু একটু করে চেঞ্জ হচ্ছে, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে নিজেই বুঝতে পারবে। এবার ভালো করে দেখানো। এবার দেখো রাম আসেনি, অতএব প্রধানাস্ত্র বাক্য এটা, অপ্রধানাস্ত্র সিদ্ধান্ত শ্যাম আছে। সাধারণ দৃষ্টিতে তোমার মনে হচ্ছে এটা আর এটা একই, নিয়মটা আর এই যে নিয়ম লঙ্ঘন করেছে যেটা, সেটা একই না। ভালো করে দেখে নাও। এই যে গঠনমূলক ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় যেটা দেখলে, এটা নিয়মের ভাষাটা এটা ছিল, আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, তার পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। এটা নিয়মটা, এটা বৈধ। এটা লঙ্ঘন করলে কি দেয়? পূর্বগ অস্বীকারজনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। এবার উদাহরণটা দেখো, যদি রাম আসে তবে শ্যাম আসবে। এই যে রাম আসেনি কথাটা, এটা কি? এটা কোন ভাষা? পূর্বগটাকে এখানে অস্বীকার করেছে, আর অনুগটাকে সিদ্ধান্তে অস্বীকার করছে। অস্বীকার করলে নিয়ম হচ্ছে, অস্বীকারের নিয়ম আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, পূর্বগটাকে এখানে সিদ্ধান্তে অস্বীকার, এটাই নিয়ম। তো ভালো করে দেখো, অস্বীকার করেছে আগে, এই যে অনুগটাকে অস্বীকার করছে, শ্যাম আসবে, এটা অনুগ এখানে অস্বীকার করছে, পূর্বগটা এখানে অস্বীকার করছে। এই আকারটাও দেখো, আগে কিউটা অস্বীকার করছে, তার পূর্বগটা। কিন্তু এটা এই জন্য তো লিখে দিয়ে নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়। আশা করি বুঝে গেছো। এবার কোনটা অস্বীকার করলো? পূর্বগটাকে অস্বীকার করলো। মানে যে পূর্বগ, রাম আসে কথাটা কি? পূর্বগ, এটা যা আছে তার উল্টা বলেছে, আসেনি, তার অস্বীকার করছে। আর শ্যাম আসবে কথা, শ্যাম আসবে না, অস্বীকার করতে হলে আগে এটা অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, পূর্বগটের সিদ্ধান্ত, এটাই নিয়ম। তো এই পর্যন্ত তো বুঝলে, তার উল্টাটা এটা, এই জন্য তো লিখে দিয়েছি নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়? পূর্বগ অস্বীকার। তার মানে এই যে পূর্বগ অস্বীকার জনিত দোষের উদাহরণ হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে বুঝে গেলে। এবার যদি প্রশ্ন করে পূর্বগ অস্বীকার জনিত একটা উদাহরণ দাও, এই টাইপের উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? এবার এটার আকারটা কি? এটার আকারটা এটাই, যদি পি তবে কিউ, যে পি নয় কিউ নয়। ভালো করে দেখো, পি নয় অস্বীকার করলো, পূর্বটা অস্বীকার করলো, তারপর সিদ্ধান্ত অস্বীকার করলো। এটা যখন নট পি নট কিউ, একই ব্যাপার। এই জন্য পি 9-এর পরিবর্তে নট পি ব্যবহার হয়, আর 9-এর পরিবর্তে নট কিউ, একই। এটার আকার এটা আর এটার একই। তারপরে এই আকারটি বৈধ না অবৈধ? অবৈধ। এটা কোন নিয়ম লঙ্ঘন করলে এই আকারটি হয়েছে? এটা হচ্ছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় নিয়মটি লঙ্ঘন করলে এই আকারটি হয়েছে। এই আকারটি এটা। এবার যদি বলে যে পূর্বগ অস্বীকারজনিত দোষের একটি আকার দাও, তার মানে যেটা দেখলে যে নিয়ম লঙ্ঘন যে দোষ হয়, এটা পূর্বগ অস্বীকারজনিত দোষ, এই দোষের আকার হচ্ছে এটা। ক্লিয়ার? তার মানে এটা বৈধ না অবৈধ? অবৈধ। দোষ, তার মানে অবৈধ। বৈধ তো এই যে এটা, এই পর্যন্ত নিয়ম, আর এটার উল্টাটাই হচ্ছে এগুলো গোটাটাই দেখলে, এই যে দোষ আর তার আকার। ক্লিয়ার? তাহলে প্রাকল্পিক ন্যায়টা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো হচ্ছে বৈকল্পিক ন্যায়। একবার বুঝছো না, দুবার, 3বার, 4বার দেখো, সব ক্লিয়ার। পুরোটা খাতার মধ্যে লিখে নেবে, যদি প্রাকল্পিক বৈকল্পিক লজিক পুরোটা পারবে। এই লজিকগুলো গোটা ফিলোসফির প্রাকল্পিক লজিকে মানে সব ছড়িয়ে আছে। এটা যদি বুঝতে পারো, তোমার কাছে লজিক সব সমস্যার সমাধান। মানে আমার এটা যদি কথাগুলো ভালো করে শুনো, আর যদি না শুনো, তাহলে জীবনে প্রাকল্পিক বৈকল্পিক লজিক কিছু মাথা ঢুকবে না।
আর আমার এই ক্লাস করে যদি তুমি প্রাকল্পিক বৈকল্পিক লজিক নিয়ে কোনো সমস্যা থাকে, কোনো ক্ষমতা নেই তোমাকে কেউ লজিকে পুরো ডিটো এইভাবে লজিক কেউ পড়াতে পারবে। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল, এটা এমন একটা চ্যানেল ক্লাস করলে নিজেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল। গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে, তাও আবার লজিকে সেরা পুরো টিউশন পাওয়া যাচ্ছে, যেটা টাকার ছাড়াই। বুঝতে পেরেছি? এবার চলো বৈকল্পিক। প্রাকল্পিক ক্লিয়ার। এবার বৈকল্পিক, মনে রাখবে বৈকল্পিকের একটাই নিয়ম, প্রাকল্পিক যেমন দুটা নিয়ম ছিল, এটার একটাই নিয়ম। এই নিয়মটা কি দেখে নাও। যে মিশ্রণের প্রধান, আগে বৈকল্পিক ন্যায়টা কি আগে দেখে নাও। বৈকল্পিক ন্যায়টা কি আমি বলেছিলাম, প্রাকল্পিক যেমন যদি তবে থাকে, বৈকল্পিক ন্যায়টা কিন্তু হয় অথবা থাকবে। যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি বা প্রধান আশ্রয় বাক্যটি বৈকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ, তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে। ক্লিয়ার? কি বললাম শুরুতে? প্রাকল্পিক ন্যায় মানে তার প্রথমকার লাইনটা প্রাকল্পিক বচন থাকবে, আর বৈকল্পিক ন্যায় মানে প্রথমকার লাইনটা বৈকল্পিক বচন থাকবে। প্রাকল্পিক ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যটি প্রাকল্পিক বচন, আর বৈকল্পিক ক্ষেত্রে প্রধান আশ্রয় বা প্রথমকার লাইনটা বৈকল্পিক বচন, বাকিটা সিদ্ধান্তটা অপ্রধান আশ্রয় বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ, সেটাই আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? এটাই হচ্ছে এর উদাহরণটা দেখো, উদাহরণটা দেখলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, এবার দেখো চেঞ্জ হয়ে গেল, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, আগে যদি তবে ছিল এই যে অথবা, এই যে তার মানে এটা বুঝে গেলে এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? তারপরে তোমাকে ঢুকতে হবে তার কিছু নিয়ম আছে কিনা বা নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা। ক্লিয়ার? এই টাইপের উদাহরণটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের উদাহরণ। ক্লিয়ার? এবার তাহলে এর আকারটা কি, আগে আকারটা দেখে নাও। এই যে হয় পি অথবা কিউ, এই যে এখানে কি লিখছে, এই যে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, এই যে শ্যাম আসেনি রাম আসবে, তো হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, দুজনের মধ্যে যে কোনো একজন আসবে, হয় রাম আসবে অথবা শ্যাম আসবে। তার মানে কি শ্যাম আসেনি, তাহলে শ্যাম আসেনি তার মানে কি একজন আসেনি, তাহলে আরেকজন আসবে, অতএব রাম আসবে। মানে এখানে এই টাইপের উদাহরণটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের উদাহরণ। উদাহরণটা হয় পি অথবা কিউ, কিউ নয়, এই যে কিউ নয় মানে এই যে কিউ নয়, আসেনি তার মানে কি এই যে কোনটা বলেছে, যে শ্যাম আসবে, শ্যাম আসবে কথাটা কি ছিল, এটা যদি পি ধরা হয়, এটা যদি কিউ ধরা হয়, তাহলে এখানে হয় পি অথবা কিউ, তাহলে কিউ নয় অতএব পি। এই হয় অথবার পরিবর্তে আবার ভেল ব্যবহার হয়, যেমন যদি তো পরিবর্তে নাল ব্যবহার হতো, এই হয় অথবার পরিবর্তে পি ভেল কিউ, মানে এই হয় পি অথবা কিউ মানে পি ভেল কিউ, তার মানে কি কিউ নয়, যে নট কিউ, অতএব পি। ক্লিয়ার? এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের আকার। ক্লিয়ার? এবার চলো নিয়মে ঢুকে যাই। যেমন প্রাকল্পিকের হচ্ছে এ পর্যন্ত, বৈকল্পিক ন্যায়টা তুমি বুঝে গেলে এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? এবার হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম আছে, যেমন প্রাকল্পিক ন্যায়ের নিয়ম ছিল দুটো, এবার বৈকল্পিক ন্যায়েরও নিয়ম আছে একটা। নিয়মটা দেখে নাও, এই বৈধতার নিয়মটা কি কি বলছে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্য, এটা ভালো করে মন দিয়ে ক্লাসটা করো। প্রধান আশ্রয় বাক্যের যে কোনো, এখানে কিন্তু কোনো সিলেক্টেড নেই, পূর্বগ অনুগ বলে কোনো কথা নেই, এগুলোকে বিকল্প বলা হয়। যে কোনো একটা প্রধান আশ্রয় বাক্যের, প্রধান আশ্রয় বাক্যের প্রথমকার লাইনটা কথা বলছে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে, যে কোনো একটা, সেটা পূর্বগ হতে পারে অনুগ হতে পারে, মানে এখানে বলা হয় না পূর্বগ অনুগ, কিন্তু এগুলো বিকল্প বলা হয়। প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্য, মানে দ্বিতীয় লাইনটা কথা, অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। তার মানে কি, উদাহরণটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মাথার উপর দিয়ে গেল কথাটা, আশা করি। এবার উদাহরণটা দেখো, এই নিয়মের উদাহরণটা দেখো। উদাহরণটা যতক্ষণ না দেখবে বুঝতে পারবে না। যেমন এই যে প্রধান আছে, হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে। ক্লিয়ার? অপ্রধান আশ্রয় বাক্য রাম ভাত খাবে না, আর সিদ্ধান্ত রাম রুটি খাবে। এই যে ভালো করে দেখো, হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, তার মানে এটা আমরা কি জানতাম, পূর্বগ আর অনুগ, কিন্তু এখানে সেগুলো পূর্বগ আর অনুগ মানে এগুলো যে কোনো একটা বিকল্প, যে কোনো বিকল্প, এগুলোকে বিকল্প বলা হয়। বৈকল্পিকের ক্ষেত্রে এগুলোকে, এই অংশগুলোকে বিকল্প বলা হয়। ক্লিয়ার? তো রাম ভাত খাবে, এই যে এই ভাত খাবে বা রুটি খাবে, দুটা কথার মধ্যে যেগুলো আমরা পূর্বগ আর অনুগ জানতাম, এগুলো অংশের মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে নাবাচক বলতে হবে। যা থাকবে সেটার মধ্যে এখানে দ্বিতীয় লাইনটাতে নাবাচক বলতে হবে, আর যেটা বাদ থাকবে সেটা শুধু যা থাকবে তাই বলতে হবে। এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম, একটাই নিয়ম। বুঝতে পারলাম? তাহলে হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, তাহলে এখানে আমি দ্বিতীয় লাইনে বলবো রাম ভাত খাবে না, বাট এখানে এটাও বলতে পারি রাম রুটি খাবে না। তাহলে রুটি খাবে না থাকলে তাহলে এটা ভাত থাকবে, ভাত খাবে, তখন ওই ভাত খাবে কথাটা সিদ্ধান্তে বলতে হবে রাম ভাত খাবে। তো আমি যেহেতু এখানে একটা উদাহরণ দিয়েছি, যে হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে, দ্বিতীয় লাইনে বলতে হবে রাম ভাত খাবে না, তা রাম ভাত খাবে না, তাহলে বাকি কি দেখলো, রাম রুটি খাবে,
রাম রুটি খাবে কথাটা সিদ্ধান্তে। মোট কথা এখানে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করলে অপ্রধান আশ্রয়বাক্যে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এই কথাটাই এখানে বলা হয়েছে। ভালো করে দেখে নাও, প্রধান আশ্রয়বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটা ভালো করে দেখো, এই কথাটাই বলা আছে। প্রধান আশ্রয়বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে যা আছে তাই নাবাচক বলতে অস্বীকার করে অপর যেটা বাকি থাকলো সেটা সিদ্ধান্তে স্বীকার করতে হয়। এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায়ের নিয়ম। ক্লিয়ার? আর এই নিয়মটাই হচ্ছে এই যে বৈকল্পিক ন্যায়ের নিয়ম। পরীক্ষা যদি প্রশ্ন করে বৈকল্পিক ন্যায়ের নিয়মটি কি, এটা তোমাকে এই উদাহরণটা কি এটা লিখতে হবে, আর বৈকল্পিক নিয়মটা হচ্ছে এটা লিখতে হবে। ক্লিয়ার? তো এবার যে নিয়মটা দেখলে এই টাইপের যুক্তিটা বৈধ না অবৈধ? বৈধ। ক্লিয়ার? তা বৈকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও, যদি তোমাকে বলে এই টাইপের উদাহরণ দিতে হবে, এখানে অস্বীকার করতে হবে, বাকি যে কোনো, সেটা এমন নয় যে ভাত খাবে কথা ভাত খাবে না কথা, এখানে তুমি রাম রুটি খাবে না বলতে পারো, যে কোনো এটার মধ্যে যেটা বলবা আর যেটা বাকি থাকবে সেটা যা আছে তাই এখানে বলতে হবে। ক্লিয়ার? তাহলে এটা বৈধ। এবার এটার আকারটা কি, তাহলে হয় পি অথবা কিউ, ওই যে হয় পি অথবা কিউ, এটা যদি পি ধরা হয়, এটা যদি কিউ ধরা হয়, তাহলে হয় পি অথবা কিউ, হয় পি অথবা কিউ। তাহলে এখানে নাবাচক বলছো, তাহলে কোনটা বলছো, ভাত খাবে না, তাহলে পি, তাহলে এই যে পি নয়, তারপর কি যেটা বাকি থাকলো কিউ, তো কিউ সিদ্ধান্তে কিউ। আর হয় পি এর পরিবর্তে পি ভেল কিউ, নট পি, অতএব কিউ, নট পি, অতএব এই যে নয়ের পরিবর্তে নট পি। এবার প্রশ্ন হচ্ছে তুমি এখানে নট পি না বলে নট কিউ বলতে পারো, তা নট কিউ বললে নিশ্চয়ই পিটা বাকি থাকলো, পিটা এখানে বলতে হবে। ক্লিয়ার? এখানে পি নয় পরিবর্তে যদি তুমি নট কিউ বলো, তাহলে তোমাকে পিটা বাকি থাকলো, পিটা এখানে বলতে হবে। ক্লিয়ার? তাও বৈধ। ক্লিয়ার? মোট কথা যে কোনো একটা বিকল্প এখানে নাবাচক বলতে হবে, নাবাচক বলতে হবে অপর বিকল্প সিদ্ধান্তে স্বীকার করতে হবে। ক্লিয়ার? যে কথাটা এখানে দেখলে তার উদাহরণটা এটা, তার আকারটা এটা হচ্ছে বৈধ। আর এই বৈধ এটা নাম হচ্ছে ডিএস, ডিসজাংটিভ সিলোজিজম। এবার তোমাকে প্রশ্ন করে ডিএস এর একটি আকার দাও, ডিএস এর আকার মানে তোমাকে এরকম আকার দেখাতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হলো ডিএস এর আকার। এবার যে এই যে নিয়মটা দেখলে, এই নিয়মটাও আবার লঙ্ঘন করলে একটা দোষ হয়, সেই দোষটা দেখে নাও। মানে তার মানে কি, এটার উদাহরণটা, এটার উল্টাটা হয়ে গেলে দোষ হয়ে যাবে। এটা বৈধ, এই আকারটা বৈধ, এটার উল্টাটা হয়ে গেলে অবৈধ হয়ে যাবে। দেখে নাও। একইভাবে যেমন প্রাকল্পিকের প্রথমকার নিয়মটা লঙ্ঘন করলে দোষ হতো, এটারও নিয়ম লঙ্ঘন করলে, এটার একটাই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয়, বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিবহন দোষ। ক্লিয়ার? স্বীকারজনিত দোষ উদাহরণ দেখো, হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক, হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক। ক্লিয়ার? প্লেটো একজন দার্শনিক, অতএব প্লেটো নন একজন রাজা। এই যে হয় প্লেটো একজন দার্শনিক অথবা প্লেটো একজন রাজা, আমি একটু উদাহরণটা একটু চেঞ্জ করে দিয়েছি, অন্য উদাহরণ দিয়ে দেখালাম যাতে তোমাদের সুবিধা হয়। হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক, তাহলে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হতো। এখানে কি দ্বিতীয় লাইনে কি বলেছে, অপ্রধান আশ্রয়বাক্যের দ্বিতীয় লাইনে বলেছে প্লেটো একজন দার্শনিক, তার মানে যা আছে তাই বলা হয়েছে। আর সিদ্ধান্তে কি বলা হলো, প্লেটো নন একজন রাজা, তার মানে সিদ্ধান্তে অস্বীকার করা হলো। কিন্তু এখানে কিন্তু নাবাচক বলতে হতো যে কোনো একটা বিকল্পকে, কিন্তু এর উল্টাটা, ওই যে শুরুতে বললাম, এটার উল্টাটা ভালো করে, এই যে নাবাচকটা এখানে বলছিল না, আর অপর সিদ্ধান্তে হেবাচক বলছিল। আর এখানে দেখো যে কোনো একটা বিকল্পকে এখানে দেখো, এখানে প্রথমে হেবাচক তারপর নাবাচক। প্লেটো একজন দার্শনিক, এটা প্লেটো একজন দার্শনিক না বলে এখানে প্লেটো একজন রাজাও বলা যেতে পারতো, তারপর অপরটা এখানে নাবাচক বলতে হতো। মোট কথা যে কোনো একটাকে এখানে স্বীকার করছে, অপর বিকল্পকে এখানে অস্বীকার করছে। এই জন্য তো এখানে বলছে বিকল্প স্বীকারজনিত দোষ, মানে স্বীকার করা হয়েছে, যে কোনো একটা বিকল্প স্বীকার করা হয়েছে, এই জন্য এটা বিকল্প স্বীকারজনিত দোষ। নিয়ম ছিল এটার মধ্যে যে কোনো একটা নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এখানে নাবাচক যে কোনো একটা বিকল্প অস্বীকার করতে, অপর বিকল্প সিদ্ধান্তে স্বীকার করতে, এটাই নিয়ম, যেটা শুরুতে এখানে দেখলে এই যে নিয়মটা, নিয়মের আকারটা, এটার উল্টাটা ওটাই। তার মানে এই জন্য তো বলে দিয়েছে নিয়ম লঙ্ঘন করলে, কোন নিয়ম লঙ্ঘন করলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়, ডিএস মানে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম লঙ্ঘন করলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। তার আকার কি, বিকল্প স্বীকারজনিত দোষের আকার দাও, এই টাইপের একটা উদাহরণ দিতে হবে। ক্লিয়ার? তাহলে এটার আকারটা কি, তাহলে এটা বৈধ না অবৈধ? অবৈধ। ক্লিয়ার? এটার আকারটা কি, তাহলে হয় পি অথবা কিউ, এই যে কিউ, অতএব পি নয়, যে নয়টা শেষে বললো, পি হয় পি এর পরে হয় পি ভেল কিউ, এই যে কিউ, অতএব নট পি। এই যে নট পিটা এখানে বলতে হতো, আর পিটা কিউ, নট পিটা এখানে বলতো, কিউটা এখানে বলতে হতো, এই যে পি নয়টা এখানে বলতে হতো, কিউটা এখানে, তাহলে নিয়মটা ঠিক ছিল, আগের নিয়মটা। এটা এই জন্যই তো অবৈধ এটা। তার মানে এই যে বিকল্প স্বীকারজনিত দোষের একটি আকার দেখাও এটা।
ক্লিয়ার? এবার পরীক্ষা এই টাইপের প্রশ্ন দিয়ে যদি বলে বৈধ না অবৈধ, অবৈধ, তাহলে তুমি নিয়মটা নাই জানো, তাহলে তুমি বুঝবে কি করে বৈধ না অবৈধ? সাধারণ দৃষ্টিতে একই মনে হচ্ছে, কিন্তু একই না। ভালো কথা, এটা অবৈধ। এটা নাবাচকটা এখানে বলতে হতো, হেবাচকটা এখানে বলতে হতো। ক্লিয়ার? নাবাচকটা এখানে বলতো, হেবাচকটা এখানে, তাহলেই কিন্তু বৈধ হতো। ক্লিয়ার? তাহলে এটা অবৈধ না বৈধ? অবৈধ। এই জন্য খুব সুন্দর করে একদম A to Z আশা করি বুঝে গেছো। বিকল্প শিকার দোষ, তার উদাহরণ, তার আকার, এটা পুরোটাই অবৈধ। তার মানে এই দোষটার আকারটার নাম কি? বিকল্প শিকারজনিত দোষের আকার। ক্লিয়ার হয়ে গেল? এটা আরেকটা আছে যে এখানে নিয়ম ভঙ্গ করলেও আরেকভাবেও কিন্তু বৈধ হয়, দেখে নাও। ব্যতিক্রম, এই জন্য কথাটা লিখেছি ব্যতিক্রম। অথবা শব্দটি, যে অথবা দেখছো, অথবা শব্দের দুটি অর্থ, শিথিল মানে অবিসংবাদী, সবল মানে বিসংবাদী। ক্লিয়ার? এই বিসংবাদী অর্থে মানে সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ। ক্লিয়ার? দেখো, যেমন মানুষটি জীবিত অথবা মৃত, মানুষটি জীবিত অতএব মানুষটি মৃত নয়, এটা বৈধ। সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে এখানে নাবাচক বলতে হতো, এখানে হেবাচক বলতে হতো, কিন্তু এই টাইপের কথা মানে এটা পরস্পর বিরুদ্ধে, তাই এই টাইপের যুক্তি হচ্ছে নিয়ম পালন না করলেও বৈধ বৈকল্পিকের ক্ষেত্রে। এই জন্য লিখে দিয়েছি যে অথবা শব্দটি ব্যতিক্রম, অথবা শব্দটি দুটি অর্থ, শিথিল এবং সবল। শিথিল মানে অবিসংবাদী, বিসংবাদী, সবল মানে বিসংবাদী। তো বিসংবাদী মানে সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ। কি টাইপের যুক্তি? এমন, মানুষটি জীবিত অথবা মৃত, কারণ এই যে জীবিত আর মৃত দুটা যুক্তি একসঙ্গে সত্য হতে পারে না, তাই এই ধরনের নিয়ম পালন না করলেও বৈধ। তো দ্বিতীয় প্রধানাশ্র বাক্য অপ্রধানের সিদ্ধান্ত, ভালো করে দেখো, এখানে মানুষটি জীবিত নয় বলা উচিত ছিল, কিন্তু এই টাইপের যুক্তি যদি নাও বল, মানে নিয়ম পালন নাও করে, পালন করলেও বৈধ, না পালন করলেও বৈধ। তো মানুষটি মৃত নয়, দেখো সিদ্ধান্তে বলেছে, তাও বৈধ। ক্লিয়ার? মানে এই টাইপের যুক্তির ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। আরেকটা উদাহরণ দেখো, হয় রাম কলকাতায় অথবা রাম দিল্লিতে। রাম দিল্লিতে আছে অথবা রাম কলকাতায় নেই। এই টাইপের যুক্তি নিয়ম পালন না করলেও বৈধ। কেন? কারণ রাম কলকাতা আর দিল্লিতে একই সঙ্গে একই ব্যক্তি দু জায়গায় থাকতে পারে না, তো এটা পরস্পরের বিরুদ্ধ। এই টাইপের যুক্তি নিয়ম পালন না করলেও বৈধ। নিয়ম অনুযায়ী এখানে কিন্তু নাবাচক বলতে হতো, এখানে হেবাচক বলতে হতো, তাহলে তুমি ভাবতে যেটা বৈধ। কিন্তু এই টাইপেরও যদি এই টাইপের যদি যুক্তি থাকে, তাহলে তুমি বুঝবে যে এই টাইপের যুক্তি উদাহরণ নিয়মটা পালন না করলেও বৈধ। কেন? কারণ এখানে এই যুক্তিটা পরস্পরের বিরুদ্ধ। এই জন্য তো বলা হয় এটা বিসংবাদী অর্থে, এই যুক্তিগুলো হচ্ছে বিসংবাদী অর্থে। ক্লিয়ার? বৈধ। ক্লিয়ার? তো ব্যাস, এই হলো তোমাদের পুরো A to Z। এর বাইরে আর কোনো লজিক নেই। এটা যদি মাথার মধ্যে থাকে, এই প্রাকল্পিক সমস্ত লজিক তোমাকে জলের মতো ক্লিয়ার। আশা করি বুঝতে পারলাম। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, বন্ধুদেরকে শেয়ার করে ক্লাস করা শুরু করো। ফুল A to Z ফিলোসফির, মানে আমার ক্লাস যে করবেন তার কপালে দুঃখ আছে। আর ফিলোসফি ফুল টিউশন পড়তে হলে আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। প্লে লিস্টে গিয়ে ফুল টিউশন দেখে নেবে।